জগন্নাথ দেবকে জগন্নাথ দেব বলছেন আমি তো এত বড় ধোঁকা আমি তো কোনোদিন খাইনি, আমি তো জগতের সৃষ্টি বিনাশ সমস্ত আমার মধ্যে দিয়ে হচ্ছে, আমিই তো খেলছি আসল, আমার চক্রই তো চারিদিকে ঘুরছে। কিন্তু আমিও তো কোনোদিন কল্পনা করতে পারিনি যে তুমি আমায় ডেকে আনলে কালচারাল সেন্টার বলে, আর এসে কালচারাল সেন্টারের পরিবর্তে আমার লোকের সঙ্গে আমার লোকের গন্ডগোল লাগিয়ে দিলে আজকে হয়ে গেল জগন্নাথ ধাম। এবার দেবী দুর্গাকে নিয়ে এসছিলেন, দিলীপ দা যান ওখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে, দিলীপ দা সকালবেলা মর্নিং ওয়াক করতে দেখে মা দুর্গা ঢুকছেন। উনি হয়তো ভেবে খুশি হয়েছিলেন যে এখানে গেলে, এখানে যদি দেবী দুর্গার মন্ত্রী হয়ে যায় তাহলে সকালবেলা দেব দর্শন হয়ে যাবে, একদম দুর্গা ডেকেই উনি ঢুকে পড়তে পারবেন। হঠাৎ গিয়ে দেখে ওখানে নেই জেসিবি মেশিন, নেই, মাঠ ফাঁকা। কি হলো? বলছেন ওখানে মমতা দেবীর ভাইয়েরা সমস্ত বলে দিয়েছে রে তুমি তো আমাদের থেকে জমি নিয়েছিলে অন্য নাম করে, আমার জমির উপরে কি করে প্রতিমা তৈরি হবে? আমরা তো পৌত্তলিকতাবাদের বিরোধী, আমরা তো একেশ্বরবাদী, আমরা তো নিরাকার বিশ্বাস করি, তো কি করে এখানে হবে? আমাদের জমিতে আমরা দুর্গা পুজো করতে দেব না। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে রোনাল্ডোর মতো একটা টার্ন নিয়ে নিয়েছেন, দিয়েই চলে গেছেন শিল্পনগরের দিকে, বলছেন দেবী দুর্গা এখানেও হবে। কিন্তু দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না, কারণ কি? দুর্গাকে এত দিন অভুক্ত রেখে স্যালুট নিয়েছেন দুর্গার ওই কার্নিভালে, যে মা তিনি দাঁড়িয়ে আছেন, দেবী দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছে বাবুঘাটে বিসর্জনের জন্য, বলে ওনার মনে কি আছে আমার তো জানা নেই। তারপরে আবার বিসর্জনের দিন বদলে দিয়েছে, বিসর্জনের দিনই বদলে দিল। দুর্গাও হয়তো মনে মনে চিন্তা করতে পারেন এরপরে বলে দেবে তুমি একা আসবে, ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাংলায় ঢুকতে পারবে না, এত জায়গা আমরা দিতে পারবো না, সেজন্য হয়তো দুর্গার উপরে রাগ করতে পারেন। এমনিও তো আমি শুনেছি নাকি শিব একটা আবার বলেছেন দুর্গা পুজোকে, দুর্গা পুজোকে এত সারা পৃথিবীর মানুষকে জানালো কে? মমতা ব্যানার্জি আবার কে? আরে শিব নাকি চিঠি দিয়েছে কৈলাস থেকে, একদম কৃতজ্ঞতা স্বীকার করে যে আমার বউয়ের প্রতি তোমার এত যে ভালোবাসা, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এরকম একটা গোলমেলে ব্যাপার হয়ে আছে, সেজন্য ধরতে না পেরে এখন মহাকালকে ধরেছেন, মহাকাল। এবার হবে উত্তরবঙ্গে, মানে সমুদ্র থেকে শুরু করেছেন দীঘা থেকে, শেষ করছে একদম ওখানে, ওখানে গঙ্গাসাগরও আছে। গঙ্গাসাগরে বলেছেন ব্রিজ বানিয়ে দেবো, শিলান্যাস করবো, টাকা কোথায়? আরে ব্রিজ তো বানাবে বিজেপি, ওখানে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে পারবেন না। উনি উদ্বোধন, যেদিন উদ্বোধন হবে ভবিষ্যতে ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি চলবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাকে প্রধান অতিথি করে আমরা নিয়ে যাব, কারণ ওখানে উনি শিলান্যাস করেছেন, আমরা তাকে ভুলতে দেব না। আরে আমরা ওনাকে চাই, আমরা জলে স্থলে দিদিকে চাই, আমরা সর্বত্র তাকে চাই, আমরা 2026-এর নির্বাচনেও তাকে চাই, আমরা চাই তাকে বিধানসভায়, বিধানসভার ফ্লোরের এই প্রান্ত থেকে ও প্রান্তে পদ্ম পাতার জলের মতো তিনি ঘুরে বেড়াবেন, তিনি কাগজ ছুঁড়বেন, তিনি স্পিকারের দিকে তাকিয়ে চিৎকার করবেন বিরোধী দলনেত্রী হিসেবে। আমরা তো তাকে চাই, আমরা ফেলে দিতে চাই না। বারবার উনি আমাদের মায়া কাটিয়ে দিল্লির নির্বাচন হলে দিল্লি চলে যেতে চান, আর পশ্চিমবঙ্গের মানুষ করে কি এমন একটা ব্যবস্থা করে দেয় যাতে উনি এখানেই থেকে যান, উনি এখানেই থেকে যান। এবার উনি বলছেন আমি যাবো কোথায়? আমি এখন বলছেন উনি কি একটা মহাকালের মন্দির তৈরি করবেন, মানে মোটামুটি জগন্নাথ হয়ে গেল, মা কালী হয়ে গেল, দুর্গা ঠাকুর হয়ে গেল, এবার শিব, সমস্তকে এক করে নিয়েছেন। বিষ্ণু মাতার মন্দিরটা কোথায় হবে এখন আমরা খুঁজে উঠতে পারিনি, ওটাও হবে। এখন সমস্ত জায়গায় উনি দেবদেবীর নাম করছেন, কিসের জন্য আমার জানা নেই। উনি দেবদেবীর নাম করছেন কারণ এরপর সময়টাকে ওনাকে ধর্মকর্ম করে কাটাতে হবে। উনি মন্দির টন্দির সমস্ত বানিয়ে নিন, অবসর জীবনে তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক কোনো দল থাকবে না, তৃণমূল কংগ্রেসীরাও সেটা ভালো করে জানেন। তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা কে? তৃণমূল কংগ্রেসের ব্লকের একজন নেতা আছেন, তার স্করপিও গাড়ি আছে, গাড়ির সামনে অসংখ্য ব্যাচ লাগানো আছে, মানে কোনো চিন্তা নেই, দেখলেই নেতা বলে মনে হবে, হাতে ব্রেসলেট আছে, চোখে একটা ঔদ্ধত্য আছে। কিন্তু আসল নেতা হচ্ছে কি থানার ওসি, তিনি ঠিক করে দিচ্ছেন কে টিকিট পাবে, তৃণমূল কংগ্রেসকে কোন দিকে যেতে হবে, তৃণমূল কংগ্রেসকে কবে কোথায় আক্রমণ করতে হবে। এভাবে কোনো সরকার চলতে পারে না, এভাবে কোনো দল চলতে পারে না। তাই আপনাদের কাছে আহ্বান করছি, অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কাজ করেছেন, আর কত করবেন।
উনি তো বলছেন যে এত করলাম, তারপরেও মন ভুলছে না, খালি চাই চাই চাই, আর আমি পারবো না, আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। আমরাও বলছি ওনাকে এবার একটু বিশ্রাম দিন। দীর্ঘ পথ অতিক্রম করে উনি ক্লান্ত, পথশ্রান্ত, ওনারও বিশ্রামের প্রয়োজন। তাই আবার বলছি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। এই ছুটির গান আজকে মানুষ গাইতে শুরু করেছে। তৃণমূলের বিদায় মসৃণভাবে হোক, এবং তৃণমূল সেটা জানে। তৃণমূল জানে বলেই তৃণমূল র্যাম্পে উঠে গেছে। আগে দিয়েছিল প্রার্থী, র্যাম্পে উঠে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। মানে 2024 থেকেই তৃণমূল বুঝে গেছে যে কি করে বিদায় নিতে হবে, সেজন্য লোকসভার প্রার্থী ঘোষণা করেছিল র্যাম্পে হাঁটিয়ে। এবারে র্যাম্পে হাঁটাচ্ছে কাদের প্রত্যেকে জানেন। র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূল আজকে সীমানার বাইরে চলে যাবে। দিন শেষ, তৃণমূল শেষ। 26-এ নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আপনারা কোনো জনহিতকর প্রকল্পের বাইরে থাকবেন না। তৃণমূল যা দিয়েছে প্রান্তিক মানুষের জন্য, গরিব মানুষকে, তার থেকে বেশি নতুন সরকার দেবে। 100 দিনের কাজ তৃণমূলের দুর্নীতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই নরেন্দ্র মোদী নতুন বিল নিয়ে এসেছেন। 100 দিন নয়, 125 দিনের কাজ দেবে এই বর্তমানের সরকার। 2025 সাল থেকে এই আইন কার্যকর হচ্ছে। সহযোগিতা করুন, সমর্থন করুন, আশীর্বাদ করুন, আমাদের আর্থিক সাহায্য দিন, আপনাদের মাঝখানে থেকে কাজ করবার সুযোগ দিন। যে দিলীপ ঘোষ এখানে বসে আছেন, তিনি যখন সভাপতি ছিলেন এবং যখন সভাপতির পরেও ছিলেন না, কতবার ওর গাড়ি ভাঙা হয়েছে উনি এখনো নিজে গুণে বলতে পারবেন না। যেখানেই যাচ্ছে সেখানে আক্রমণ। আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তাকে তো আবার সভা করতে গেলে হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে হয়। এই নিয়ে 104 বার তিনি হাইকোর্টে গেছেন। কিসের জন্য? অনুমতি চাইতে। কে শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে যা স্থান মুখ্যমন্ত্রীর পরেই, যিনি সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি, সাংবিধানিক একটি পদে আছেন, তিনি পশ্চিমবঙ্গে কোনো সভা করতে পারছেন না। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। নমস্কার, বিজেপি জিন্দাবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।